নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবর শুরুতেই জানিয়ে দেই আজকের সংবাদ শিরোনাম। খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের। এসআইআর শুনানিতে ডাকা হলো তৃণমূল সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের মা বোন ছেলেদের। মোদি শাহের বাংলা দখলের পরিকল্পনায় জল ঢাললেন অভিষেক। ভোটের আগেই মেগা প্ল্যানিং। জয় নিশ্চিত করতে আসরে যুবরাজ। নিজের পরিবারকে দিয়ে করান না, চপমুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের। দাবি ২৬-এর মিরাকেল রেজাল্ট। ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচারের অভিযোগ। বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ ইমামদের। কমিশনে কারচুপি রহস্যময় সীমার। অভিষেকের এসআইআর হুঁশিয়ারি। স্ক্রিনশট আছে, সুপ্রিম কোর্টে যাব। বুথের ৪৯১ ভোটারকে শুনানিতে ডাক, আতঙ্কতে হট্টে। বিডিও অফিসে বিক্ষোভ তৃণমূলের। সবচেয়ে কম নাম বাদ বাংলায়। এসআইআর করে কটা বাংলাদেশি রোহিঙ্গা পেলেন? কমিশনকে প্রশ্ন অভিষেকের। বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না। ওড়িশায় বাংলার যুবককে পিটিয়ে খুনের ঘটনায় ধিক্কার মমতার। এপ্রিলের পর মমতা আইপ্যাক থাকবে না। বিজেপি কর্মীকে ধরতেই রণংদেহী শুভেন্দু। হাইকোর্টে যাওয়ার হুমকি। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সমুদ্রে মিসাইল ছুড়বে বাংলাদেশ, দুদিন সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। খসড়া ভোটার তালিকায় নাম না থাকায় এসআইআর শুনানিতে ডাকা হয়েছে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ তথা সাংসদ কাকলী ঘোষ দস্তিদারের পরিবারের একাধিক সদস্যকে। শুনানির নোটিশ পেয়েছেন কাকলীর ৯০ বছর বয়সী মা ইরা মিত্র, দুই ছেলে চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদার এবং ছোট বোন পিয়ালি মিত্র। কাকলীর দুই ছেলে দীর্ঘদিন ধরে কলকাতার ভোটার হলেও তার মা ও বোন এতদিন উত্তর ২৪ পরগনার মধ্যম গ্রামের দিগবেরিয়ার ভোটার হিসেবে ভোট দিয়ে এসেছেন। সেই অনুযায়ী কাকলীর দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসাত ২ নম্বর ব্লকের শুনানিতে হাজির হতে বলা হয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন কাকলী ঘোষ দস্তিদার। সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে তিনি অভিযোগ তুলেছেন, বিজেপির অঙ্গুলি হেলনেই এসআইআর এর খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। তার কথায়, যার নাম বাদ দিতে ইচ্ছে হচ্ছে কমিশন নির্বিচারে তা বাদ দিচ্ছে। তিনি আরও বলেন, বহু বছর ধরে ভোট দিয়ে আসা বৈধ নাগরিকদের নাম এভাবে বাদ পড়া অত্যন্ত উদ্বেগজনক। অন্যদিকে বিজেপি নেতা রাহুল সিনহার দাবি, বিষয়টি কাগজপত্রের ভুলজনিত। তার বক্তব্য, শুনানিতে ডাকা হলে আতঙ্কের কিছু নেই, এ নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে। উল্লেখ্য, এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর শনিবার থেকে শুরু হচ্ছে শুনানি। প্রাথমিকভাবে ৩২ লক্ষ ভোটারকে ডাকা হবে। শুনানি শেষে আগামী ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগে মানুষ ঠিক করত সরকারে কে থাকবে, এখন সরকার ঠিক করছে কারা ভোট দেবেন। এই কড়া বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন আরও মজবুত করতে বৃহস্পতিবার সমস্ত জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠক করেন তিনি। বৈঠকে অভিষেক স্পষ্ট করে দেন, আগামী লড়াইয়ে তৃণমূলের মূল হাতিয়ার হবে সরকারের কাজের রিপোর্ট কার্ড। তার কথায়, দেশে একমাত্র তৃণমূল কংগ্রেসই নিজেদের কাজের হিসেব প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও করবে। সংগঠন শক্তিশালী করা, মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানো এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর নির্দেশ দেন তিনি। দলীয় সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিদিন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন। এসআইআর সংক্রান্ত সমস্যা, ভোটারদের হয়রানির অভিযোগ এবং সাংগঠনিক নানা বিষয় নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে, মমতা অভিষেকের এই সমন্বয় আগামী নির্বাচনে তৃণমূলের বড় শক্তি হতে চলেছে। বৈঠকে অভিষেক বলেন, মানুষের কাছে গেলে মনে রাখবেন আপনারা দিদির প্রতিনিধি, নম্রতা ও শালীনতা বজায় রাখবেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, প্রতিটি জেলায় সমন্বয়কারী নিয়োগ করা হবে, যারা দলের চোখ ও কান হিসেবে কাজ করবেন। কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যের প্রাপ্য অর্থ না পাওয়ার বিষয়টিও ভোটের ইস্যু হবে বলে জানান অভিষেক। বিজেপিকে কটাক্ষ করে তার স্লোগান, বাঁচতে চাই বিজেপি বাই। সব মিলিয়ে ২০২৬-এর বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূলের সংগঠন ও জনসংযোগ আরও জোরদার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন। যত দিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। 2026 সালেই পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিম প্রীতি দেখালেও আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে এই অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গনি খান চৌধুরী বলতেন, সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওর মতো হবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে। 2026 সালেই পতন ঘটবে। এদিন নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চপ মুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবারের তো অনেক লোক আছে, তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে 25,752 জনের চাকরি গিয়েছে, তাদের কি অবস্থা? প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলা রিটেক দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব। এর আগে 2026 সালের বিধানসভা নির্বাচনে 135টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন 182টি আসনে লড়বেন। নির্বাচনে আইএসএফ এবং আসাউদ্দিন ওয়াইসির এমআইএম এর সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী হুমায়ুন। তার কথায় 182টি আসনে লড়াই করে কি ফল আনবো তা দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাকল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি আইএসএফ জোটবদ্ধ হচ্ছি। এমআইএম যোগদান করলে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন জানিয়েছেন, আগামী বছর 31শে জানুয়ারির মধ্যেই জোট আসন্ন বন্টন সেরে ফেলবেন তিনি। তারপর প্রচারে নামবেন। দিনে 3টি করে বিধানসভায় প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে নিয়েই ভাবিত নন হুমায়ুন। তার সাফ কথা, হোক না লড়াই। বাংলার মানুষ কাকে বেছে নেন দেখা হোক পরীক্ষা করে। তবে আইএসএফ এবং এমআইএম এর সঙ্গে জোট যে এখনো চূড়ান্ত হয়নি তা মেনে নিয়েছেন হুমায়ুন। তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি বলে জানিয়েছেন। বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মানুষের ওপর নেমে আসা অত্যাচার ও নিগ্রহের তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, নিগৃহীত, সন্ত্রস্ত ও অত্যাচারিত পরিযায়ী বাংলাভাষী পরিবারগুলির পাশে রাজ্য সরকার রয়েছে এবং তাদের সব রকম সহযোগিতা করা হবে। সম্প্রতি জঙ্গিপুর এলাকার কয়েকজন পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত ওড়িশা রাজ্যে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী বলেন, মানুষের জীবনের বিনিময়ে কোনো মূল্য হয় না। তবে যেসব ক্ষেত্রে মৃত্যুর ঘটনা ঘটেছে সেই পরিবারগুলির জন্য আর্থিক ক্ষতিপূরণের অঙ্গীকার করেছে রাজ্য সরকার। তার বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী মানুষের ওপর যে নির্মমতা চলছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক। ওড়িশার সম্বলপুরে বুধবার রাতে এক পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। নিহতের নাম জুয়েল শেখ, বয়স 30। তিনি মুর্শিদাবাদের একজন পরিযায়ী শ্রমিক ছিলেন। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিজেপি শাসিত ওড়িশা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল। তাদের অভিযোগ, বাংলা ভাষায় কথা বলাতেই বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে অভিযুক্ত করে ওই পরিযায়ী শ্রমিককে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর মুর্শিদাবাদের একাধিক পরিযায়ী শ্রমিক আতঙ্কিত হয়ে ওড়িশা ছেড়ে বাড়ি ফিরেছেন বলেও জানা গিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। তারই মধ্যে পরপর 2 দিন ক্ষেপণাস্ত্র ছাড়ার মহড়া চালানোর বিজ্ঞপ্তি জারি করল বাংলাদেশি নৌবাহিনী। কক্সবাজার এবং হাতিয়ারের মধ্যে ক্ষেপণাস্ত্র ছাড়া হবে, সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বাহিনী জনসংযোগ পরিদপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী সোমবার এবং মঙ্গলবার মিসাইল ছুড়বে বাংলাদেশ নৌসেনা। তাই ওই 2 দিন যাতে কক্সবাজার এবং হাতিয়ারের মধ্যেকার সমুদ্রে কোনো রকম নৌযান চলাচল না করে সেই নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ সুরক্ষাজনিত কারণে ট্রলার, মাছ ধরার নৌকা সহ সব ধরনের নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, ওই মহড়ার সঙ্গে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কোনো যোগ নেই। এটা নেহাতই রুটিন মহড়া। বাংলাদেশ যে মিসাইল পরীক্ষা করে ভারতের ওপর চাপ তৈরির চেষ্টা করবে, সামরিক দিক থেকে সেই জায়গা নেই। রুটিন মহড়া হিসেবে বিভিন্ন দেশ এরকম কাজ করে থাকে। ভারতও যেমন কয়েকদিন আগে নোটাম অর্থাৎ আকাশপথের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করেছিল।
এমনিতেই এখন বাংলাদেশে চরম অশান্তি চলছে। কট্টর ভারত বিরোধী হাদির মৃত্যুর পর নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে বাংলাদেশে। আগুনে পুড়িয়ে খুন করা হয় হিন্দু যুবককে। তাণ্ডব চালানো হয় বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে ভাঙচুর চালানো হয়, জ্বালিয়ে দেওয়া হয় আগুন। ধানমান্ডিতে ছায়ানট ভবন, উদীচী শিল্পগোষ্ঠীর কার্যালয়ের মতো বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার রাতেও এক হিন্দু যুবককে হত্যা করা হয়েছে। যদিও মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়, পুলিশের তথ্য ও প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে যে ঘটনাটি মোটেই সাম্প্রদায়িক হামলা নয়। এটি চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ থেকে উদ্ভূত হিংসাত্মক পরিস্থিতির থেকে সৃষ্ট ঘটনা। নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী অমৃত মণ্ডল ওরফে সম্রাট চাঁদা দাবির উদ্দেশ্যে এলাকায় উপস্থিত হন এবং বিক্ষুব্ধ স্থানীয় জনতার সঙ্গে সংঘর্ষের পর্যায়ে প্রাণ হারান। তিনি ইতিপূর্বে 2023 সালের রুজুকৃত হত্যা এবং চাঁদাবাজির মামলাসহ একাধিক গুরুতর মামলায় আসামি ছিলেন। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে বলা হয়, সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে একটি মহল নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয়কে সামনে এনে ঘটনাটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত রিটেক ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।